প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ বাদশাহ আলমগীর, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ঢাকা সিটি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে আমার সপ্তম ক্লাসের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমি মূলত বিবিএ অনার্স পার্ট 3 লিগাল অ্যাসপেক্টস অফ মার্কেটিং এই কোর্সটি নিয়ে মূলত তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। তো এই পর্যায়ে আমি আমার সপ্তম লেকচারের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো যাওয়া যাক। আজকের ক্লাসের যে স্লাইডগুলো আছে সেই স্লাইডগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। চলো যাওয়া যাক, আমরা সেই স্লাইডগুলো তোমাদের সাথে শেয়ার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা আমার স্লাইডগুলো দেখতে পাচ্ছ। এই স্লাইডগুলোতে আজকের যে আলোচনা সেগুলো স্পষ্টভাবে এখানে উল্লেখ করা আছে। দেখো, টাইটেল অফ দ্য লেকচার, সেল অফ গুডস অ্যাক্ট, চ্যাপ্টার 3.1, ডেফিনেশন অ্যান্ড ফরমেশন অফ দ্য কন্ট্রাক্ট। ডিয়ার স্টুডেন্টস, তো এই চ্যাপ্টারের যে টপিকগুলো মূলত আমাদের জন্য আলোচনা করাটা জরুরি, সেই বিষয়গুলো নিয়ে মূলত আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো যে টপিকগুলো নিয়ে মূলত আমি তোমাদের সাথে আলোচনা করব সেই টপিকগুলো হচ্ছে যেমন ধরুন, সাম ফান্ডামেন্টালস, ডেফিনেশন, ক্লাসিফিকেশন অফ গুডস, ডেফিনেশন অফ কন্ট্রাক্ট ফর সেল অফ গুডস, এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট ফর দ্য সেল অফ গুডস, তারপরে এসেনশিয়াল how a contract of sale of goods is made, ascertainment of price differences between general contract and contract of sale, contract for work, consequence of perishing of goods, condition and warranty, differences between condition and warranty, when a condition can be treated as a warranty, remedies for breach of contract, remedies for breach of warranty, implied condition and warranty, and doctrine of caveat emptor. And last one যেটা আসবে সেটা হচ্ছে exemption of the principal caveat emptor. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টপিকগুলো নিয়ে মূলত আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। এবং মূল আলোচনার প্রথমেই যে টপিকটা আসছে সেটা হচ্ছে সাম ফান্ডামেন্টাল ডেফিনেশনস, অর্থাৎ কিছু মৌলিক সংজ্ঞা আছে যে সংজ্ঞাগুলো হচ্ছে আমাদের এই অধ্যায়ের সাথে রিলেটেড বা সম্পৃক্ত। সেই টপিকগুলো মূলত আমরা প্রথমেই শিখে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে বায়ার। বায়ার বলতে কি বুঝি? আমরা নিঃসন্দেহে সবাই জানি যে বায়ার আসলে কাকে বলে। হ্যাঁ, একদম সিম্পল এবং সহজ একটা বিষয়। পণ্য বিক্রয় আইনের 2-1 ধারায় যেটা বলা হয়েছে, যে ব্যক্তি পণ্য ক্রয় করে বা ক্রয় করতে সম্মত হয় তাকে আমরা ক্রেতা বলি। একেবারে সহজ এবং সিম্পল একটা বিষয়, যেটা আমরা সবাই জানি। বিক্রেতা, সেম বিষয়। পণ্য বিক্রয় আইনের 2-13 অনুযায়ী দেখো, যে ব্যক্তি পণ্য বিক্রয় করে এবং বিক্রয় করতে সম্মত হয় তাকে আমরা বিক্রেতা বলে থাকি। নেক্সট হচ্ছে গুডস, মানে পণ্য। পণ্য বিক্রয় আইনের 2-7 ধারায় বলা হয়েছে, অর্থ এবং মকদ্দমাযোগ্য দাবি ব্যতীত অন্যান্য সকল প্রকার অস্থাবর সম্পত্তি, স্টক, শেয়ার, জমির ফসল, ঘাস, জমি সংলগ্ন অথবা জমির অংশ হিসেবে যে সকল দ্রব্য বিক্রয়ের পূর্বে এবং বিক্রয় চুক্তির অন্তর্গত বিষয়রূপে আলাদা করার ব্যাপারে সম্মতি প্রতিষ্ঠিত হয়েছে, এইরূপ সকল প্রকার সম্পত্তিকেই মূলত পণ্য বলা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে তোমার মূল্য কাকে বলে। মূল্য হচ্ছে পণ্য বিক্রয় আইনের 2-10 ধারা অনুযায়ী পণ্য বিক্রয়ের আর্থিক যে প্রতিদান তাকেই মূলত মূল্য বলা হয়। এন্ড দেন যেটা আসছে সেটা হচ্ছে প্রপার্টি বা সত্ত্ব। প্রপার্টি বা সত্ত্ব বলতে আসলে আমরা কি বুঝি? দেখো, প্রপার্টি বা সত্ত্ব বলতে হচ্ছে পণ্য বিক্রয় আইনের 2-1 ধারায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সত্ত্ব বলতে পণ্যের উপর সাধারণ যে সত্ত্ব এবং কোনো বিশেষ যে সত্ত্ব, সাধারণ যে সত্ত্ব সেই সত্ত্বকে বোঝায়, কোনো বিশেষ সত্ত্বকে বোঝায় না। অর্থাৎ পণ্য
পণ্যের যে একটা সাধারণ সত্ত্ব ওনারশিপ মালিকানা এটাকেই মূলত প্রপার্টি হিসেবে গণ্য করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ডেলিভারি অর্থাৎ অর্পণ করা। ডেলিভারি বা অর্পণ বলতে আমরা আসলে বেসিক্যালি কি বুঝি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, পণ্য বিক্রয় আইনের 2 ধারা অনুযায়ী এক ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তির নিকট দখলের যে স্বেচ্ছা প্রদত্ত সেটাই হচ্ছে মূলত অর্পণ। অর্থাৎ আমরা যেটা বুঝি, এক ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তির নিকট দখলের যে স্বেচ্ছা প্রদত্ত অর্পণ সেটাই মূলত হচ্ছে অর্পণ বা ডেলিভারি। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমাদের কাছে এতক্ষণে এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ গুডস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা যেটা জানবো পণ্যের শ্রেণী বিভাগ, অর্থাৎ পণ্যকে আমরা আসলে কতগুলো ভাগে ভাগ করতে পারবো বা ভাগ করতে পারি সেটা আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবো ইনশাআল্লাহ। বাংলাদেশের কার্যকর 1930 সালের যে বিক্রয় চুক্তি আইন, সেই বিক্রয় চুক্তি আইন অনুযায়ী পণ্যকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বর্তমান বা বিদ্যমান পণ্য, 2 নম্বর হচ্ছে ভবিষ্যৎ বা আগাম পণ্য, আর 3 নম্বর হচ্ছে ঘটনা সাপেক্ষ পণ্য। তো এখন আমরা এই 3টা পণ্যের সাথে পরিচিত হব, আর এরপরে যেটা আমরা দেখব যে এটার কোনো ক্লাসিফিকেশন আছে কিনা সেটা আবার আমরা খুঁজে দেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, প্রথমে আসো বর্তমান পণ্য কাকে বলে। বর্তমান পণ্য বলতে আমরা আসলে কি বুঝি? যে পণ্যগুলো, দেখো সবাই একটু খেয়াল করে মনোযোগ দিয়ে, যে পণ্যগুলো, যে পণ্য বিক্রয় চুক্তি সম্পাদনের সময় যে পণ্যের অস্তিত্ব বর্তমান থাকে এবং যার মালিকানা সত্ত্ব বা দখল কারো অধীনে ন্যস্ত রয়েছে তাকে আমরা বর্তমান পণ্য বা বিদ্যমান পণ্য বলে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা যেটা দেখি যে এই বর্তমান পণ্য বা বিদ্যমান পণ্যকে আমরা আবার 2 ভাগে ভাগ করি। সেটা কি? একটা হচ্ছে নির্দিষ্ট পণ্য আর একটা হচ্ছে অনির্দিষ্ট পণ্য। তো নির্দিষ্ট পণ্য কাকে বলে? দেখো, নির্দিষ্ট পণ্য হচ্ছে স্পেসিফিক গুডস মানে একদম সুনির্দিষ্ট পণ্য। অর্থাৎ যে পণ্য বিক্রয় আইনের 2014 ধারায় এই সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এরকম যে পণ্য বিক্রয় চুক্তি সম্পাদনকালে যে পণ্য শনাক্ত হয়েছে বা স্বীকৃত হয়েছে তাকে আমরা নির্দিষ্ট পণ্য বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে নির্দিষ্ট পণ্য কাকে বলে। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে অনির্দিষ্ট পণ্য, আনসার্টেন গুডস বা অনির্দিষ্ট পণ্য বলতে আমরা আসলে কি বুঝি সেটা আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে স্পষ্ট হব। দেখো, এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে পণ্য বিক্রয় চুক্তি সম্পাদনকালে যে পণ্য নির্দিষ্টভাবে শনাক্ত করা হয়নি বা স্বীকৃত হয় নাই, শুধু সাধারণ বর্ণনার দ্বারা বিক্রয় হয়েছে, তাকে আমরা অনির্দিষ্ট পণ্য বলবো। তো এই বিষয়টা আমরা একটু উদাহরণের সাহায্যে ক্লিয়ার হই, তাহলে তোমাদের কাছে আরো বেশি স্পষ্ট হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, একজন চাল ব্যবসায়ীর চালের গুদাম হতে 1 বস্তা চাল বিক্রয়ের চুক্তি হয়। এক্ষেত্রে বিক্রিত 1 বস্তা চাল কোন ধরনের চাল বা কোন বস্তা সেটা কিন্তু স্পেসিফিকলি উল্লেখ করা হয় নাই। অর্থাৎ এখানে চালের বস্তাটাকে নির্দিষ্ট করা হয় না। অর্থাৎ ওই গোদামে যে চাল আছে সেখান থেকে যে কোনো বস্তা হতে পারে, এই জন্য এটাকে বলা হচ্ছে অনির্দিষ্ট পণ্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পণ্যের শ্রেণী বিভাগ জানলাম। এরপরে যেটা আসছে সেটা আছে ভবিষ্যৎ বা আগাম পণ্য। ভবিষ্যৎ বা আগাম পণ্য বলতে আমরা কি বুঝি? তো ভবিষ্যৎ বা আগাম পণ্য বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পণ্য বিক্রয় চুক্তি সম্পাদনের পর বিক্রেতা কর্তৃক যে পণ্য নির্মিত, উৎপাদিত বা সংগৃহীত হয় তাকে মূলত আমরা ভবিষ্যৎ পণ্য বলে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসছে ঘটনা সাপেক্ষ পণ্য। দ্যাট মিনস কন্টিনজেন্ট গুডস, অর্থাৎ ঘটনা সাপেক্ষ পণ্য। তো ঘটনা সাপেক্ষ পণ্য বলতে আমরা বেসিক্যালি কি বুঝি আসলে সেটা আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘটনা সাপেক্ষ পণ্য হচ্ছে যে পণ্য বিক্রয়ের চুক্তিতে বিক্রেতা কর্তৃক পণ্যের সংগ্রহ এমন কোন ঘটনার উপর নির্ভরশীল হয় যা ঘটতে পারে আবার নাও ঘটতে পারে। তো তাকেই মূলত আমরা
ঘটনা সাপেক্ষ চুক্তি বলবো। তো আমার মনে হয় এই বিষয়টা আর একটু উদাহরণের সাহায্যে ক্লিয়ার হলে তোমাদের কাছে আরো বেশি স্পষ্ট হবে। তো একটা উদাহরণ একটু খেয়াল করে দেখো যে মিস্টার এক্স মিস্টার ওয়াই এর সাথে এই মর্মে একটা চুক্তি করলো যে মিস্টার এক্স জাপান থেকে একটি ক্যাসিও ভিসিডি আমদানি করতে পারলে তা মিস্টার ওয়াই নিকট বিক্রয় করবে। তো এটি একটি ঘটনা সাপেক্ষ পণ্য বিক্রয়ের চুক্তি, অর্থাৎ যদি সে জাপান থেকে ক্যাসিও ভিডিও সিডিটি যদি সে আমদানি করতে পারে তাহলেই সে তার কাছে বিক্রি করবে। তার মানে এটা যদি আগে ঘটনাটা ঘটে তাহলেই সে বিক্রি করার বিষয়টা বিক্রি করতে পারবে। তার মানে এটা নির্দিষ্ট কোনো ঘটনার উপর এটা নির্ভরশীল। তো এই কারণে বলা হচ্ছে যে ঘটনা সাপেক্ষ পণ্য। এটা ক্লিয়ার? ওকে, এরপরে যে টপিকটা আসছে সেখানে আমরা চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। প্রথমে আসছে দেখো ডেফিনেশন অফ কন্ট্রাক্ট ফর সেল অফ গুডস, অর্থাৎ পণ্য বিক্রয় চুক্তির সংজ্ঞা। পণ্য বিক্রয় চুক্তি বলতে আমরা আসলে কি বুঝি সেটা আমরা একটু জেনে নেব আমাদের এই আলোচনার মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণভাবে বলা যায় যে পণ্য বিক্রয়ের জন্য বিক্রেতা ও ক্রেতার মধ্যে স্থাপিত চুক্তিকেই মূলত পণ্য বিক্রয় চুক্তি বলে। এইরূপ চুক্তির মাধ্যমে বিক্রেতা অর্থের বিনিময়ে ক্রেতার নিকট কোনো পণ্যের মালিকানা অথবা স্বত্ব হস্তান্তর করে থাকে। বাংলাদেশে বলবৎযোগ্য 1930 সালের যে পণ্য বিক্রয় আইন আছে সেই আইনের 4-1 ধারাতে এ সম্পর্কে এক সংজ্ঞা প্রদান করা হয়েছে। সেই সংজ্ঞাটি কি সেটা আমরা একটু দেখে নিই প্রিয় শিক্ষার্থীরা। এক্ষেত্রে বলা হয়েছে পণ্য বিক্রয় চুক্তি হলো এমন একটি চুক্তি যা দ্বারা বিক্রেতা মূল্যের বিনিময়ে ক্রেতার নিকট পণ্যের মালিকানা হস্তান্তর করে বা করতে সম্মত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমাদের কাছে পণ্য বিক্রয় চুক্তি বলতে আমরা কি বুঝি সেটা স্পষ্ট হয়েছে। নেক্সট টপিকে আমরা চলে যাচ্ছি, এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট ফর দ্য সেল অফ গুডস, অর্থাৎ পণ্য বিক্রয় চুক্তির অপরিহার্য উপাদান বা বৈশিষ্ট্য। পণ্য বিক্রয় চুক্তির অপরিহার্য উপাদান যেগুলো আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে এখন আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা পণ্য বিক্রয় চুক্তির যে সমস্ত উপাদান আমরা দেখতে পাই সেগুলোর মধ্যে নাম্বার 1 যেটা আসছে সেটা হচ্ছে সেল অফ মুভেবল প্রপার্টি, অর্থাৎ অস্থাবর সম্পত্তি বিক্রয়। পণ্য বিক্রয় চুক্তির অন্যতম অপরিহার্য উপাদান হচ্ছে যে এখানে আসলে যেটা হবে সেটা হচ্ছে অস্থাবর সম্পত্তি বিক্রয় বা হস্তান্তরের চুক্তি হবে। এখানে কোনো স্থাবর সম্পত্তি বিক্রয়ের কথা বলা হয় নাই, সবই হচ্ছে অস্থাবর, যেটা মুভ করা যাবে, মুভেবল, এক জায়গা থেকে আরেক জায়গায় যেটা সহজে হস্তান্তর করা যায়, এরকম সম্পত্তি বিক্রয়ের চুক্তি হবে। নাম্বার 2, প্রেজেন্স অফ টু পার্টিস, দুটি পক্ষের উপস্থিতি, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু পণ্য বিক্রয়ের ক্ষেত্রে দুটি পক্ষের উপস্থিতি বিরাজমান থাকতে হবে। নাম্বার 3, গুডস ইন এক্সচেঞ্জ অফ মানি, অর্থাৎ অর্থের বিনিময়ে পণ্য, অর্থাৎ এক্ষেত্রে যে পণ্য বিক্রয় সংগঠিত হবে সেক্ষেত্রে কিন্তু অর্থের বিনিময়ে এটা হতে হবে, অর্থাৎ উইদাউট ফাইন্যান্স বা উইদাউট মানি কিন্তু এখানে কোনো এক্সচেঞ্জ হবে না, অর্থাৎ অর্থের বিনিময়ে কিন্তু পণ্য বিনিময় হবে। এটা হচ্ছে অন্যতম আরেকটা উপাদান। নাম্বার 4, অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। এক্ষেত্রেও যেহেতু আমরা ইতিপূর্বে বলেছি যে এক্ষেত্রে দুটি পক্ষের উপস্থিতি থাকতে হবে, তো এক পক্ষ মূলত প্রস্তাব করবে আর এক পক্ষ তাতে স্বীকৃতি দিবে, মানে রাজি হবে, সম্মত হবে যে ওকে আমরা তোমার এই শর্তে বা তোমার পণ্য আমি কিনতে রাজি আছি নির্দিষ্ট মূল্যে। তো এইভাবে প্রস্তাব এবং স্বীকৃতি সেখানে থাকতে হবে। নাম্বার 5, মেথড অফ কন্ট্রাক্ট, অর্থাৎ চুক্তি গঠন পদ্ধতি। এক্ষেত্রে বলা হচ্ছে যে চুক্তি গঠনের জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি এখানে থাকতে হবে, অর্থাৎ যে কোনো সিস্টেমে বা করলেই হয়ে যাবে সেরকম না, সুনির্দিষ্ট একটা পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে মূলত আমাদের এই চুক্তিটা সম্পূর্ণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে নাম্বার 6, প্রমিস ফর পেমেন্ট, অর্থাৎ মূল্য প্রদানের প্রতিশ্রুতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল্য বলতে এখানে বিক্রেতা কর্তৃক ক্রেতার অনুকূলে পণ্য হস্তান্তরের যে আর্থিক প্রতিদান সেটাকে মূলত এখানে বোঝাচ্ছি আমরা। তো এক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে বিক্রয় চুক্তির ক্ষেত্রে মূল্য প্রদান বা মূল্য প্রদানের যে প্রতিশ্রুতি সেটা থাকা কিন্তু চুক্তি গঠনের পক্ষে একান্ত অপরিহার্য, অর্থাৎ আমি পণ্য বিক্রি করছি সেখানে পণ্য বিক্রির এগেনস্টে সেখানে মূল্য প্রদানের একটা প্রতিশ্রুতি অবশ্যই থাকতে হবে, সেটা নগদে হোক অথবা বাকিতে হোক। নাম্বার 7, স্টিপুলেশন অফ কন্ট্রাক্ট অফ সেল, অর্থাৎ বিক্রয় চুক্তির শর্ত। বিক্রয় চুক্তির শর্ত বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি?
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিক্রয় চুক্তির শর্ত বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এই যে পণ্য বিক্রয় চুক্তি শর্তহীন হতে পারে, আবার শর্ত সাপেক্ষ হতে পারে। অর্থাৎ শর্ত সাপেক্ষ চুক্তির ক্ষেত্রে চুক্তিভুক্ত পক্ষসমূহ চুক্তি পালনের সময়, স্থান বা পণ্য কোথায় ডেলিভারি দেয়া হবে এ সংক্রান্ত বিষয়গুলো সাধারণত চুক্তিতে উল্লেখ করে দিতে পারে। তো সেটা হচ্ছে শর্ত সাপেক্ষ, যে কোথায় এই চুক্তিটি, কোথায় পণ্য বিক্রয় করতে হবে, কোথায় পণ্য ডেলিভারি দিতে হবে বা কোন সময় দিতে হবে, এই বিষয়গুলো সেখানে স্পষ্ট করে বলা থাকবে। এটা হচ্ছে শর্ত সাপেক্ষ চুক্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ক্যাপাসিটি অফ কন্ট্রাক্ট, অর্থাৎ চুক্তি সম্পাদনের যোগ্যতা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকটা চুক্তি পালনের ক্ষেত্রে বা চুক্তি গঠনের ক্ষেত্রে চুক্তির যারা পক্ষ থাকবে তাদের অবশ্যই চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকতে হবে। চুক্তি সম্পাদনের যোগ্যতা ছাড়া কোনো চুক্তি প্রতিষ্ঠিত হবে না, এটা চুক্তির অপরিহার্য উপাদান। তো এক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে চুক্তি সম্পাদনের অযোগ্য ব্যক্তি চুক্তিতে আবদ্ধ হতে পারবে না। যেমন হচ্ছে নাবালক, মস্তিষ্ক বিকৃত সম্পন্ন ব্যক্তি, দেউলিয়া, এই ধরনের ব্যক্তিরা এই ধরনের ব্যক্তিরা সাধারণত চুক্তি সম্পাদনের অযোগ্য, এবং এদের দ্বারা যদি কোনো চুক্তি প্রতিষ্ঠিত হয় তাহলে সেই চুক্তি কিন্তু শুরুতেই বাতিল হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, বাতিল যোগ্য হবে আর কি। তো শুরুতে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে লফুল অবজেক্ট, অর্থাৎ আইনসঙ্গত উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা বুঝতে পারছো, অর্থাৎ এই যে পণ্য বিক্রয়ের যে চুক্তি প্রতিষ্ঠিত হবে সেটা অবশ্যই লফুল হতে হবে, আইনসম্মত হতে হবে। অর্থাৎ বৈধ কোনো পণ্য বিক্রয়ের জন্যই কিন্তু চুক্তি করতে হবে। অবৈধ কোনো পণ্য বিক্রয়ের জন্য যদি চুক্তি করা হয় তাহলে সেটা কিন্তু এটা হবে না। এই জন্য বলা হচ্ছে লফুল উদ্দেশ্য থাকতে হবে এই বিক্রয় চুক্তি আইনের। নাম্বার 10, ফ্রি কনসেপ্ট, স্বেচ্ছাসায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে আমরা স্বেচ্ছাসয় সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছি আগের লেকচারগুলোতে। তো সেখানে আমরা শিখেছিলাম যে ফ্রি কনসেপ্ট মানে আমাদের যে সাই, আমাদের যে স্বীকৃতি, সেটা স্বাধীনভাবে আসতে হবে। কোনো বল প্রয়োগ, তারপরে অনুচিত প্রভাব, এই ধরনের কোনো মাধ্যমে যদি আমাদের সায় আসে তাহলে সেটাকে আমরা ফ্রি কনসেন্ট বলবো না, অর্থাৎ সেটাকে আমরা স্বাধীন সায় বলবো না। অর্থাৎ এখানে সায়টা, সম্মতিটা স্বেচ্ছায় আসতে হবে। অর্থাৎ আমি পণ্য বিক্রয় করার যে বিষয়টা সেটা আমাকে স্বাধীনভাবে আমার মতটা প্রকাশ করতে হবে, তা না হলে কিন্তু সেটাকে আমরা কোনোভাবেই ফ্রি কনসেন্ট বলতে পারবো না। তো বিক্রয় চুক্তি আইনের অপরিহার্য উপাদান হচ্ছে এই ফ্রি কনসেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে সার্টেনটি মানে নির্দিষ্টতা। অর্থাৎ অবশ্যই এখানে চুক্তির যে বিষয়বস্তু সেটা স্পেসিফিক হতে হবে, নির্দিষ্ট হতে হবে, তা না হলে কিন্তু কোনোভাবেই কিন্তু সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে পসিবিলিটি অফ পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, অর্থাৎ চুক্তি পালনের সম্ভাব্যতা। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ বিক্রয় চুক্তি যখন সংগঠিত হবে তখন সেই চুক্তি পালনযোগ্য হতে হবে। অর্থাৎ এমন চুক্তি করা যাবে না যে হয়তো যে পণ্যটা বিক্রয়ের কথা বলে আমি পণ্য চুক্তি করলাম, আসলে সেই পণ্যটা কোনোভাবেই বিক্রি করা সম্ভব না। তো সেরকম ভাবে অসম্ভব কোনো কার্য সম্পাদনের জন্য কোনো চুক্তি করা যাবে না। এটা হচ্ছে পণ্য বিক্রয় চুক্তির অন্যতম অপরিহার্য একটা উপাদান, অর্থাৎ অবশ্যই সেটা পালনের সম্ভাব্যতা থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি, হাউ এ কন্ট্রাক্ট অফ সেল অফ গুডস ইজ মেড, অর্থাৎ কিভাবে আসলে পণ্য বিক্রয় চুক্তি গঠিত হয়, অর্থাৎ কিভাবে পণ্য বিক্রয় চুক্তি সংগঠিত হতে পারে বা হয়, সেই বিষয়টা আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে স্পষ্ট হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো 1930 সালের যে পণ্য বিক্রয় আইন আছে সেই পণ্য বিক্রয় আইনের 5 ধারাতে চুক্তি সম্পাদনের পদ্ধতি সম্পর্কে মূলত কথা বলা হয়েছে। সেখানে কি বলা হয়েছে সেটা আমরা একটু জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা, এই আইনের 5-এর এক ধারাতে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে যে এক পক্ষ কর্তৃক অপর পক্ষের নিকট নির্দিষ্ট মূল্যে কোনো পণ্য বিক্রয়ের প্রস্তাব করা হয় এবং অপর পক্ষ কর্তৃক উক্ত প্রস্তাবের স্বীকৃতি দানের মাধ্যমে পণ্য বিক্রয়ের চুক্তি গঠিত বা সম্পাদিত হয়। অর্থাৎ বিক্রেতা অর্থের বিনিময়ে কোনো পণ্য বিক্রয়ের প্রস্তাব দেয় এবং ক্রেতা উক্ত প্রস্তাব গ্রহণ করে। উভয় পক্ষের অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার পারস্পরিক এই যে সম্মতিতেই মূলত বিক্রয় চুক্তি সংগঠিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আসলে কিভাবে পণ্য বিক্রয় চুক্তি সংগঠিত হয়। এছাড়াও 5-এর 2 ধারাতে কিন্তু আরো বলা হয়েছে, কি বলা হয়েছে দেখো, বিক্রয় চুক্তি লিখিত অথবা মৌখিক হতে পারে এবং অথবা আংশিক লিখিত অথবা আংশিক মৌখিক অথবা পক্ষদের আচরণের দ্বারাও কিন্তু সেটা অব্যক্তভাবে সম্পাদিত হতে পারে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে অ্যাসার্টেনমেন্ট অফ প্রাইস, অর্থাৎ পণ্যের মূল্য নির্ধারণ। অর্থাৎ এই যে আমরা পণ্যের মূল্য নির্ধারণ করি, অর্থাৎ যখন পণ্য বিক্রয় করি তখন কিন্তু আমাদের পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা কিভাবে আসলে পণ্যের মূল্য নির্ধারণ করি সেই বিষয়টা আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা স্পষ্ট হওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো পণ্যের মূল্য নির্দিষ্ট হওয়ার কিভাবে নির্দিষ্ট করা হয় সেটা একটু দেখো, সবাই খেয়াল করে দেখো। 1930 সালের পণ্য বিক্রয় আইনের 9 এবং 10 ধারাতে পণ্যের মূল্য নির্ধারণের বিষয়ে মূলত কিছু বিধান প্রদত্ত হয়েছে। সেই বিধানগুলো কি সেটা আমরা মূলত আমাদের এই আলোচনার মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাম্বার 1 দেখো, প্রাইস ascertained by joint agreement of parties or by the course of dealings। অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে পণ্য বিক্রয় আইনের 9-1 ধারায় যে বিষয়টা বলা হচ্ছে যে সেটা হচ্ছে এরকম যে পণ্য বিক্রয়ের চুক্তিতে মূল্য নির্দিষ্ট থাকতে পারে, অথবা পক্ষসমূহের সম্মতি দ্বারা স্বীকৃত কোনো পদ্ধতিতে মূল্য নির্ধারিত হতে পারে, অথবা পক্ষসমূহের মধ্যে ব্যবসায়ের যে কার্যধারা বা যে লেনদেনের যে প্রকৃতি সেই অনুসারেও সেটা নির্ধারিত হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কিভাবে আসলে পণ্যের মূল্য নির্ধারিত হয়ে থাকে যখন পণ্য বিক্রয় চুক্তি সংগঠিত হয়। নাম্বার 1 গেল এটা। নাম্বার 2টা একটু খেয়াল করো, ascertained of reasonable price, অর্থাৎ যুক্তিসঙ্গত মূল্য নির্ধারণ। এ সম্পর্কে বিক্রয় চুক্তি আইনের 9-2 ধারাতে যেটা বলা হয়েছে একটু খেয়াল করে দেখো, কি বলা হয়েছে যে ক্ষেত্রে পূর্বে বর্ণিত বিধান অনুযায়ী মূল্য নির্ধারিত হয় না, অর্থাৎ এই যে আগের যে বিধান 9-1 যে বিষয়টা বলা হচ্ছে যে সেই অনুযায়ী যে ক্ষেত্রে মূল্য নির্ধারিত হয় না সেক্ষেত্রে ক্রেতা যুক্তিসঙ্গত মূল্য দিতে বাধ্য থাকবে। অর্থাৎ যেটা লজিক্যাল, অর্থাৎ আগে থেকেই মূল্য যুক্তি মানে নির্ধারণ করা হয় নাই, কোনো না কোনো ভাবে যে কোনো কারণে হোক সেটা মূল্য নির্ধারণ করা সম্ভব হয় নাই। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে ক্রেতা সেক্ষেত্রে যুক্তিসঙ্গত ভাবে ওই পণ্যের একটা নির্দিষ্ট মূল্য দিতে বাধ্য থাকবে। অর্থাৎ এখন যুক্তিসঙ্গত মূল্য বলতে আমরা কি বুঝি? এক্ষেত্রে বলা হচ্ছে যে তথ্যগত কিছু প্রশ্ন এবং প্রতিটি ক্ষেত্রের পারিপার্শ্বিক যে ঘটনা সেটার উপর নির্ভর করেই এই যুক্তিসঙ্গত মূল্য নির্ধারণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, নাম্বার 3-তে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ascertainment of price by third parties, অর্থাৎ তৃতীয় পক্ষ কর্তৃক মূল্য নির্ধারণ। তৃতীয় পক্ষের দ্বারাও কিন্তু মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। সেটা কিভাবে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক নম্বর বলা হচ্ছে পণ্য বিক্রয় আইনের 10-1 ধারায় যেটা বলা হয়েছে কোনো তৃতীয় কোনো পক্ষ বা ব্যক্তির দ্বারা মূল্য নিরূপিত হবে এই মর্মে যদি বিক্রয় চুক্তি সম্পাদিত হয় এবং সেক্ষেত্রে তৃতীয় পক্ষ মূল্য নির্ধারণ না করলে বা করতে অসমর্থ হলে তার জন্য চুক্তি বাতিল হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার খ নম্বরে যেটা বলা হচ্ছে দেখো, পণ্য বিক্রয় আইনের 10-2 ধারাতে বলা হয়েছে ক্রেতা এবং বিক্রেতার দোষে তৃতীয় পক্ষ মূল্য নির্ধারণে বাধাপ্রাপ্ত হলে নির্দোষ পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে ক্ষতিপূরণের জন্য মামলা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কিভাবে সাধারণত এই বিক্রয় চুক্তির ক্ষেত্রে মূল্য নির্ধারিত হতে পারে সেই বিষয়টা আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে স্পষ্ট হলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিকটা হচ্ছে ডিফারেন্স বিটুইন জেনারেল কন্ট্রাক্ট এন্ড কন্ট্রাক্ট অফ সেল, অর্থাৎ জেনারেল কন্ট্রাক্ট এন্ড কন্ট্রাক্ট অফ সেল, অর্থাৎ সাধারণ চুক্তি এবং পণ্য বিক্রয়ের চুক্তি, এই দুটার মধ্যে আসলে বেসিক্যালি পার্থক্য কোথায় আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে এই বিষয়টা স্পষ্ট হয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো, আমরা পার্থক্যের ক্ষেত্র হিসেবে আমরা 3টা ক্ষেত্র আমরা এখানে উপস্থাপন করেছি। দেখো, একটা হচ্ছে চুক্তির বিষয়বস্তু। সাধারণ চুক্তির ক্ষেত্রে দেখো, সাধারণ চুক্তি যে কোনো বিষয়ে সম্পাদিত হতে পারে, কিন্তু পণ্য বিক্রয় চুক্তি কিভাবে হবে? পণ্য বিক্রয় চুক্তির বিষয়বস্তু অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ মুভেবল, যে সম্পত্তি মুভ করা যাবে, স্থাবর না, কিন্তু স্থায়ী যেটা ফিক্সড সে ধরনের কোনো সম্পত্তি না, অস্থাবর কোনো সম্পত্তি যেটা মুভ করা যাবে এই ধরনের সম্পত্তি ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত হবে। 2 নম্বর বলা হচ্ছে দেখো, পক্ষ। সাধারণ চুক্তির ক্ষেত্রে 2 বা ততোধিক পক্ষ থাকতে পারে, কিন্তু পণ্য বিক্রয়ের চুক্তির ক্ষেত্রে 2টি পক্ষ থাকবে, একজন হচ্ছে ক্রেতা আর একজন হচ্ছে বিক্রেতা। প্রিয় শিক্ষার্থীরা, আর লাস্ট ওয়ান যেটা আমরা একটু পার্থক্য দেখি সেটা হচ্ছে প্রতিদান। সাধারণ চুক্তির ক্ষেত্রে যে কোনো ধরনের পণ্য বৈধ প্রতিদানের বিনিময়ে প্রতিশ্রুত প্রদত্ত হতে পারে, কিন্তু
পণ্য বিক্রয় চুক্তিতে বলা হচ্ছে যে এই ক্ষেত্রে প্রতিদান অবশ্যই নগদ অর্থ বা প্রতিশ্রুত অর্থ হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জাস্ট বেসিক 3টা পার্থক্য নিয়ে আলোচনা করছি। তোমরা তোমাদের টেক্সট বইয়ের মধ্যে আরো অনেক পার্থক্য এই 2টি বিষয়ের মধ্যে তোমরা দেখতে পাবে। নিশ্চয় তোমরা আমাদের এই আলোচনার মাধ্যমে সাধারণ চুক্তি এবং বিক্রয় চুক্তির মধ্যে পার্থক্য কি সেটা তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট টপিক, যেটা কন্ট্রাক্ট অফ ওয়ার্ক, অর্থাৎ কর্ম সম্পাদনের চুক্তি। কর্ম সম্পাদনের চুক্তি বলতে আমরা আসলে কি বুঝি সেটা আমাদের আলোচনার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে চুক্তি কর্মদক্ষতার উপর ভিত্তি করে সম্পাদিত হয় তাকেই মূলত আমরা কর্ম সম্পাদনের চুক্তি বলে থাকি। এই ধরনের চুক্তি অনুযায়ী কোনো পক্ষের কাজ বা সেবা প্রদান করাই মুখ্য বিষয়। অর্থাৎ কর্ম সম্পাদনের চুক্তির ক্ষেত্রে পণ্যের যে বিক্রয় চুক্তির মতো কোনো মালিকানা সত্ত্ব কিন্তু এখানে হস্তান্তরিত হয় না। একটা উদাহরণের সাহায্যে আমরা আরো ক্লিয়ার হতে পারি বিষয়টা। যেমন জি নামক একজন মিস্টার জি একজন চিত্রশিল্পীকে একটি ছবি আঁকার জন্য নিয়োগ প্রদান করেন এবং চিত্রাঙ্কনের প্রয়োজনীয় রং, তুলি, কার্নিশ, কাপড় ইত্যাদি সরবরাহ করেন। এটি পণ্য বিক্রয় চুক্তি চুক্তি না কর্ম সম্পাদনের চুক্তি, এ নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। আদালতে ধার্য হয় যে চুক্তিটি কর্ম সম্পাদনের চুক্তি, পণ্য বিক্রয়ের চুক্তি নয়। তার মানে দেখো, এখানে চিত্রশিল্পীর সাথে সে চুক্তিবদ্ধ হলো এবং এজন্য প্রয়োজনীয় যে রং, তুলি, কার্নিশ যা যা প্রয়োজন সেগুলো তাকে সরবরাহ করলো। তো এক্ষেত্রে মূলত তার সাথে যে চুক্তিটা সংগঠিত হয়েছে এটা আসলে পণ্য বিক্রয়ের চুক্তি নাই, এটা মূলত কার্য সম্পাদনের চুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, এটা নিশ্চয়ই তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। এরপরে যেটা আসছে কনসিকুয়েন্স অফ প্যারিশিং অফ গুডস, অর্থাৎ পণ্য বিনষ্ট হওয়ার পরিণাম। অর্থাৎ যদি কখনো কোনো কারণে পণ্য বিনষ্ট হয় তাহলে সেক্ষেত্রে তার পরিণাম কি হবে সেটা মূলত আমাদের এই আলোচনার মাধ্যমে জানবো। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে 1930 সালের যে পণ্য বিক্রয় চুক্তি আইন, সেই চুক্তি আইনের 7 এবং 8 ধারাতে সম্পর্কে আলোচনা করা হয়েছে। কি আলোচনা করা হয়েছে সেটা আমরা একটু দেখে নিই। নাম্বার 1 দেখো, গুডস প্যারিসিং বিফোর মেকিং এ কন্ট্রাক্ট, অর্থাৎ চুক্তি সম্পাদনের পূর্বে পণ্য বিনষ্ট হওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে চুক্তি সংগঠিত হওয়ার পূর্বেই পণ্যটি আসলে বিনষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কি হবে? পণ্য বিক্রয় আইনের দেখো 7 ধারাতে সম্পর্কে বলা হয়েছে যে কোনো নির্দিষ্ট পণ্যের বিক্রয় চুক্তি সম্পাদনের পূর্বেই বিক্রেতার অজ্ঞাতে উক্ত পণ্য নষ্ট হয়ে গিয়েছিল অথবা এরূপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যে চুক্তির বর্ণনার সাথে ওই পণ্যের কোনো মিল থাকে না, সেক্ষেত্রে উক্ত বিক্রয় চুক্তি বাতিল বলে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বরে যেটা বলা হচ্ছে দেখো, গুডস প্যারিশিং বিফোর সেল বাট আফটার এগ্রিমেন্ট টু সেল, অর্থাৎ বিক্রয় সম্মতির পর কিন্তু বিক্রয়ের পূর্বে পণ্য নষ্ট হওয়ার ক্ষেত্রে, অর্থাৎ যখন বিক্রয়ের সম্মতি প্রদান করা হয়েছিল তখন কিন্তু নষ্ট হয়নি, নষ্ট হয়েছে জাস্ট যখন বিক্রি করা হচ্ছে তার পূর্বে। তো এখন কোশ্চেন হচ্ছে যে এক্ষেত্রে আইনে কি বলা হচ্ছে সেটা আমরা একটু জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো পণ্য বিক্রয় আইনের 8 ধারাতে সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। কি ব্যাখ্যা করা হয়েছে? সেখানে বলা হয়েছে যে কোনো নির্দিষ্ট পণ্য বিক্রয়ের সম্মতি দানের পর কিন্তু পণ্যের ঝুঁকি হস্তান্তরিত হবার পূর্বে ক্রেতা বা বিক্রেতার বিনা দোষে পণ্যটি যদি নষ্ট হয় অথবা এমনভাবে পণ্যটি ক্ষতিগ্রস্ত হয় যে ক্ষেত্রে চুক্তির বর্ণনার সাথে এর কোনো মিল থাকে না, সেক্ষেত্রে সম্মতিটি বাতিল হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল মূলত পণ্য বিনষ্ট হলে তার পরিণাম কি হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে ডেফিনেশন অফ কন্ডিশন অ্যান্ড ওয়ারেন্টি, অর্থাৎ কন্ডিশন এবং ওয়ারেন্টির মধ্যে আসলে পার্থক্য কি। কন্ডিশন এবং ওয়ারেন্টি, আমরা এই 2টা শব্দ কিন্তু আমাদের কাছে খুবই পরিচিত। কন্ডিশন এবং ওয়ারেন্টি, অর্থাৎ মুখ্য শর্ত বা গৌণ শর্ত বলতে আমরা আসলে কি বুঝি সেই বিষয়টা আমরা একটু যাব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, মুখ্য শর্ত কন্ডিশন, কন্ডিশন কাকে বলে? দেখো, পণ্য বিক্রয় আইনের 12(2) ধারাতে এ সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে দেখো, যে শর্ত চুক্তির প্রধান উদ্দেশ্যের জন্য একান্ত আবশ্যক, যা ভঙ্গ করলে চুক্তি অস্বীকার বা বর্জন করার অধিকার জন্মায়, তাকেই বলতে আমরা মুখ্য শর্ত বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই প্রসঙ্গে বিচারপতি ফ্লেকচার মল্টন নামক একজন বিচারপতি, তিনি আসলে যে কথাটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে এরকম, উনি বলতে চেয়েছেন যে মুখ্য শর্ত হচ্ছে এমন এক ধরনের কর্তব্য বা দায় যা প্রত্যক্ষভাবে চুক্তির মূল বিষয়বস্তুর সাথে জড়িত
এবং অন্যভাবে বলা যায় এই শর্ত পালিত না হলে চুক্তি পালিত হয়নি এইরূপ মনে করার অপরপক্ষে যথেষ্ট অবকাশ থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা মুখ্য শর্ত বা কন্ডিশন বলতে কি বুঝি সেটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে। নেক্সট চলে আসো ওয়ারেন্টি বা গৌণ শর্ত। গৌণ শর্ত বলতে আমরা কি বুঝি? পণ্য বিক্রয় আইনের 12(3) ধারাতে এ সম্পর্কে বলা হয়েছে যে যে শর্ত চুক্তির প্রধান উদ্দেশ্যের পক্ষে আনুষঙ্গিক, যা ভঙ্গ করলে ক্ষতিপূরণ দাবি করার অধিকার জন্মায়, কিন্তু পণ্য প্রত্যাখ্যান বা চুক্তি বর্জন করার অধিকার কিন্তু সৃষ্টি হয় না, তাকে মূলত আমরা গৌণ শর্ত বলি। এই প্রসঙ্গেও কিন্তু বিচারপতি ফ্লেকচার মল্টন বলেছেন যে গৌণ শর্ত বলতে এমন এক ধরনের বাধ্যবাধকতাকে বোঝায় যা চুক্তি সম্পাদনে তেমন প্রয়োজনীয় না হলেও তা পালনের আবশ্যকতা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা মুখ্য শর্ত এবং গৌণ শর্ত বলতে কি বুঝি সেটা আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ স্পষ্ট হয়েছে। যে শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মুখ্য শর্ত এবং গৌণ শর্তের মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা আমাদের এই আলোচনার মাধ্যমে এটা আমরা স্পষ্ট হওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখো, আমরা পার্থক্য এখানে 3টা পার্থক্য আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখো, নাম্বার 1, অপরিহার্যতা। মুখ্য শর্তের ক্ষেত্রে বলা হচ্ছে মুখ্য শর্ত চুক্তির মূল উদ্দেশ্যের জন্য অপরিহার্য, আর গৌণ শর্ত চুক্তির মূল উদ্দেশ্যের জন্য আনুষঙ্গিক, রিলেটেড, বাট অপরিহার্য না। 2 নম্বর, চুক্তি গঠনের ভিত্তি। মুখ্য শর্তের ক্ষেত্রে বলা হচ্ছে এটা চুক্তির ভিত্তি বা স্তম্ভ স্বরূপ, এর উপর ভিত্তি করেই বিক্রয় চুক্তি সম্পাদিত হয়। আর গৌণ শর্ত হচ্ছে এটা চুক্তির মূল ভিত্তি নয়, এর উপর ভিত্তি করে চুক্তি গঠিত হয় না। 3 নম্বর যেটা বলা হচ্ছে চুক্তি বর্জনের অধিকার। হ্যাঁ, মুখ্য শর্ত ভঙ্গ করলে অন্য পক্ষ চুক্তি বর্জন করতে পারবেন এবং ক্ষতিপূরণও পেয়ে থাকেন। আর গৌণ শর্ত ভঙ্গ করলে অন্য পক্ষ শুধুমাত্র ক্ষতিপূরণ দাবি করতে পারবেন, কিন্তু চুক্তি বাতিল করতে পারবেন না। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমাদের কাছে মুখ্য শর্ত এবং গৌণ শর্তের মধ্যে আসলে বেসিক্যালি কি পার্থক্য আমরা লক্ষ্য করি সেটা স্পষ্ট হয়েছে। নেক্সট যে টপিকটা আসছে সেটা হচ্ছে when a condition can be treated as a warranty। প্রিয় শিক্ষার্থীরা, কখন মুখ্য শর্ত গৌণ শর্ত হিসেবে গণ্য হয়? অনেক সময় কিন্তু মুখ্য শর্ত আমাদের কাছে গৌণ শর্ত হিসেবে গণ্য হতে পারে, ট্রিট হতে পারে। সেটা কখন হতে পারে সেটা নিয়ে মূলত আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করে দেখো, বিক্রয় চুক্তি আইনের 13 ধারাতে এ সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে অনেক সময় মুখ্য শর্তকে আমরা গৌণ শর্ত হিসেবে গণ্য করতে পারি। কখন মুখ্য শর্তকে গৌণ শর্ত হিসেবে গণ্য করা হবে সেই বিষয়টা আমরা নিচের এই আলোচনার মাধ্যমে স্পষ্ট হব। প্রিয় শিক্ষার্থীরা, নাম্বার 1 দেখো, ভলান্টারি ওয়েভার, স্বতঃস্ফূর্ত পরিহার। অর্থাৎ যে ক্ষেত্রে পণ্য বিক্রয়ের চুক্তিতে বিক্রেতা কর্তৃক কোনো মুখ্য শর্ত প্রতিপালনের উল্লেখ থাকে এবং ক্রেতা তা প্রত্যাহার করে, অথবা মুখ্য শর্ত ভঙ্গের ঘটনাকে গৌণ শর্ত হিসেবে গ্রহণ করে, তখন চুক্তিটি বাতিল বলে গণ্য করার কারণ রূপে কিন্তু গণ্য করে না। সেক্ষেত্রে মুখ্য শর্ত গৌণ শর্ত হিসেবে গণ্য হয়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু চুক্তি বাতিল বলে গণ্য হয় না, কিন্তু চুক্তিটি কিন্তু বহাল থাকে, কিন্তু এই মুখ্য শর্তটা তখন আসলে গৌণ হয়ে যায়। তো এটা গেল একটা বিষয়। এরপরে যেটা আসছে কম্পালসারি ওয়েভার, মানে যেটা বাধ্যতামূলকভাবে পরিহারের একটা বিষয় এখানে আসছে, সেটা হচ্ছে এরকম যে ক্ষেত্রে পণ্য বিক্রয়ের চুক্তিকে পৃথক করা যায় না এবং ক্রেতা সকল পণ্য বা এর অংশবিশেষ গ্রহণ করে, অথবা নির্দিষ্ট পণ্য বিক্রয় চুক্তির ক্ষেত্রে পণ্যের মালিকানা সত্ত্ব ক্রেতার নিকট হস্তান্তরিত হয়, সেক্ষেত্রে চুক্তিতে বিপরীত মর্মে কোনো ব্যক্ত বা অব্যক্ত কোনো কিছুর উল্লেখ না থাকলে, বিক্রেতার দ্বারা কোনো মুখ্য শর্ত পূরণ করা না হলে তা গৌণ শর্ত হিসেবে বিবেচিত হবে এবং তা পণ্য প্রত্যাখ্যান বা চুক্তি বর্জনের কারণ হিসেবেও এটা গণ্য হবে না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা মুখ্য শর্ত কখন আসলে গৌণ শর্ত হিসেবে গণ্য হয় আমাদের এই আলোচনার মাধ্যমে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে রেমিডিস ফর ব্রিচ অফ কন্ডিশন, অর্থাৎ মুখ্য শর্ত ভঙ্গের প্রতিকার। অর্থাৎ যদি কখনো মুখ্য শর্ত আসলে ভঙ্গ করা হয়, কখনো যদি মুখ্য শর্ত অর্থাৎ কন্ডিশনটাকে যদি কেউ ভঙ্গ করে, তাহলে তার প্রতিকার কি হবে সেটা আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এক্ষেত্রে যে প্রতিকার আমরা পেতে পারি সেগুলো হচ্ছে, দেখো একটু খেয়াল করে মনোযোগ দিয়ে, সেটা হচ্ছে যে রিপুডিশন অর রিভোকেশন অফ গুডস, অর্থাৎ পণ্য বর্জন বা প্রত্যাহার।
পণ্য বর্জন বা প্রত্যাহার করতে পারে। কিভাবে দেখো, বিক্রেতা কর্তৃক কোনো মুখ্য শর্ত ভঙ্গ করা হলে ক্রেতা পণ্য গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন বা বর্জন করতে পারবে। আর ক্রেতা ভঙ্গ করলে বিক্রেতা অবস্থার পরিপ্রেক্ষিতে চুক্তি প্রত্যাহার করতে পারে। এই হচ্ছে প্রথম কথা, অর্থাৎ পণ্য বর্জন করা যাবে, আবার প্রত্যাহার করে নেওয়া যাবে। 2 নম্বর বলা হচ্ছে দেখো, ক্ষতিপূরণ লাভ অর্থাৎ রিসিভ ড্যামেজেস। মুখ্য শর্ত ভঙ্গের ফলে ক্ষতিগ্রস্ত পক্ষ পণ্য প্রত্যাখ্যান বা চুক্তি বর্জন ছাড়াও চুক্তি হতে উদ্ভূত ক্ষতির জন্য ক্ষতিপূরণ আদায়ের মামলা দায়ের করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে নাম্বার 3, রিপুডিয়েশন অফ কন্ট্রাক্ট অর্থাৎ চুক্তি বর্জন। চুক্তি বর্জনটা কিভাবে হতে পারে দেখো, পণ্য বিক্রয় চুক্তি আইনের 60 ধারাতে 60 ধারার ব্যাখ্যা অনুযায়ী চুক্তির কোনো একটি পক্ষ চুক্তিতে বর্ণিত পণ্য অর্পণে নির্ধারিত সময়সীমার পূর্বেই যদি চুক্তি বর্জন করে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে অপর পক্ষ চুক্তিটি বলবৎ আছে এইরূপ মনে করে পণ্য অর্পণের নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে পারবে, অথবা চুক্তি রদ হয়েছে বলে গণ্য করে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণের জন্য মামলা করতে পারবে। তো এই হচ্ছে মূলত রিমিডিস ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট, অর্থাৎ কেউ যদি মুখ্য শর্ত কন্ডিশন অর্থাৎ কেউ যদি কন্ডিশন বা মুখ্য শর্ত ভঙ্গ করে তাহলে তার প্রতিকার কি হতে পারে সেটা আমরা এই আলোচনার মাধ্যমে স্পষ্ট হলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে রিমিডিস ফর ব্রিচ অফ ওয়ারেন্টি, অর্থাৎ ওয়ারেন্টি যদি কেউ ভঙ্গ করে, অর্থাৎ গৌণ শর্ত যদি কেউ ভঙ্গ করে তাহলে সেক্ষেত্রে তার পরিণাম কি হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রেও দুটি বিষয় আলোচনা করা হচ্ছে। দেখো, নাম্বার 1, সুইট ফর ড্যামেজ অর্থাৎ ক্ষতিপূরণের জন্য মামলা করা যাবে। পণ্য বিক্রয় আইনের 12(3) ধারা অনুযায়ী যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে গৌণ শর্ত ভঙ্গ করা হলে ক্ষতিগ্রস্ত পক্ষ পণ্য প্রত্যাখ্যান করতে পারবে বা চুক্তি বর্জন করতে এখানে মূল বিষয়টা বলা হচ্ছে যে গৌণ শর্ত যদি ভঙ্গ করা হয় তাহলে ক্ষতিগ্রস্ত পক্ষ পণ্য প্রত্যাখ্যান বা চুক্তি বর্জন করতে পারবে না, শুধুমাত্র এটার জন্য যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ আদায়ের জন্য মামলা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে 2 নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট অফ ড্যামেজ অর্থাৎ ক্ষতিপূরণ সমন্বয় করতে পারবে। কিভাবে দেখো, পণ্য বিক্রয় আইনের 59 ধারার বিধান অনুযায়ী যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ক্ষেত্রে বিক্রেতার চুক্তির কোনো গৌণ শর্ত ভঙ্গ করে অথবা ক্রেতা কোনো মুখ্য শর্ত ভঙ্গকে গৌণ শর্ত ভঙ্গ রূপে গণ্য করে বা করতে বাধ্য হয়, সেক্ষেত্রে কেবল গৌণ শর্ত ভঙ্গের জন্য ক্রেতা পণ্য প্রত্যাখ্যান করতে পারে না, কিন্তু সে উক্ত গৌণ শর্ত ভঙ্গের জন্য যে পরিমাণ ক্ষতি হয়েছে তা পণ্যের মূল্য থেকে কেটে রাখতে পারবে অথবা ইচ্ছা করলে শর্ত ভঙ্গের অভিযোগে বিক্রেতার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো যে গৌণ শর্ত ভঙ্গ করলে তার প্রতিকার কি হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট টপিক যেটা আসছে সেটা হচ্ছে ডক্ট্রিন অফ কেভেট এম্পটর অর্থাৎ ক্রেতার সাবধান নীতি। ক্রেতার সাবধান নীতি। তো ক্রেতার সাবধান নীতি বলতে আমরা আসলে কি বুঝি একটু খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কেভেট এম্পটর অর্থাৎ এটি একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে ক্রেতার সাবধান, বায়ার্স বিওর। এই পদবাচ্যটি পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ক্রেতার সাবধান করার সময় ক্রেতা যথাযথ সাবধানতা অবলম্বন করবে। সাধারণ নিয়ম এই যে একজন ক্রেতা যখন পণ্য ক্রয় করবে তখন তাকে নিজের স্বার্থেই পণ্যের খুঁটিনাটি বিষয়, পণ্যের গুণাগুণ, পণ্যের মান, উপযোগিতা এই বিষয়গুলো যাচাই বাছাই করে পণ্য ক্রয় করতে হবে। কেননা আইনত কোনো পণ্যের ত্রুটি বিক্রেতা ক্রেতার নিকট প্রকাশ করতে বাধ্য নয়। ক্রেতাকে নিজের বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে ওই পণ্যটি ভালোভাবে দেখে শুনে তারপর ক্রয় করা উচিত। কারণ পণ্য ক্রয়ের পর এর কোনো ত্রুটি যদি ধরা পড়ে সেজন্য কিন্তু বিক্রেতাকে দায়ী করা যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, মূল বিষয়টা হচ্ছে এরকম যে পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতার এই যে সাবধানতা অবলম্বন করার যে নীতি, এটাই মূলত আইনের ভাষায় ক্রেতা সাবধান বা হচ্ছে ক্যাভেট এম্পটর হিসেবে গণ্য করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই বুঝতে পারছো আমরা যারা সাধারণ ক্রেতা তাদের অবশ্যই এই বিষয়টা মেনটেন করতে হবে, বুঝতে হবে যে আমরা যখন পণ্য ক্রয় করব তখন সেই পণ্যটা ভালোভাবে দেখে শুনে তারপরে আমরা পণ্যটি ক্রয় করব। প্রিয় শিক্ষার্থী, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিক হচ্ছে এক্সপেকটেশন অফ দ্য প্রিন্সিপাল ক্যাভেট এম্পটর অর্থাৎ এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ক্রেতার সাবধান যে নীতির কথা আমরা বললাম, এই ক্রেতার সাবধান নীতির কিছু ব্যতিক্রম আছে।
সেই ব্যতিক্রমগুলো কি সেটা মূলত আমাদের এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে আমাদের লাস্ট টপিক। আমরা এর মাধ্যমে আমাদের এই আলোচনা শেষ করব। দেখো, প্রথমে একটু খেয়াল করো, 1930 সালের যে পণ্য বিক্রয় আইন আছে তার 16 ধারাতে মূলত এ সম্পর্কে, অর্থাৎ এই ক্রেতা সাবধান নীতির সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এক্ষেত্রে কিছু ব্যতিক্রম আমরা লক্ষ্য করি। সেই ব্যতিক্রমগুলো কি কি হতে পারে? নাম্বার 1, দেখো, যে ক্ষেত্রে পণ্যের ক্রেতা পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্যাটেন্ট ব্যতীত অন্যান্য সকল পণ্য বিক্রয়ের দক্ষতা বা বিচার শক্তির উপর নির্ভর করছে এবং পণ্য ক্রয়ের উদ্দেশ্যে বিক্রেতাকে জানিয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই নীতি ব্যতিক্রম, মানে এটা ব্যতিক্রম হবে, অর্থাৎ ক্যাভেট এম্পটরের যে কনসেপ্টটা সেটা এক্ষেত্রে প্রযোজ্য হবে না। নাম্বার 2, যে ক্ষেত্রে বর্ণনার দ্বারা পণ্য বিক্রয় করা হয় এবং বিক্রেতা উক্ত বর্ণনা রূপ পণ্যের ব্যবসা করে, অর্থাৎ বর্ণনা দ্বারা পণ্য বিক্রয় করা হয়, অর্থাৎ তুমি পণ্যের বর্ণনার মাধ্যমেই কিন্তু পণ্যটি বিক্রি করছো। তো সেক্ষেত্রে তুমি যদি বর্ণনা না করো তাহলে তো ক্রেতার পক্ষে সেটা বোঝা সম্ভব না। সে কারণে এক্ষেত্রে ওই ক্যাভেট এম্পটরের যে কনসেপ্টটা সেটা প্রযোজ্য হবে না। নাম্বার 3 বলা হচ্ছে, যে ক্ষেত্রে ব্যবসায়ের প্রচলিত রীতি অনুসারে পণ্যের উৎকর্ষ বা উপযোগিতা সম্পর্কে অনুক্ত শর্ত যুক্ত হয়ে থাকে, অর্থাৎ এক্ষেত্রে যদি নির্দিষ্ট কোনো শর্ত যুক্ত করা হয়ে থাকে তাহলেও সেক্ষেত্রে কিন্তু ওই উপরোক্ত যে ক্যাভেট এম্পটরের যে পলিসি সেটা এখানে প্রযোজ্য হবে না। নাম্বার 4 যেটা বলা হচ্ছে সেক্ষেত্রে সেটা হচ্ছে, যে ক্ষেত্রে পণ্যের এমন কোনো ত্রুটি থাকে যার জন্য তা বিক্রয়ের অযোগ্য হয় কিন্তু সাধারণ পরীক্ষায় সেটা ধরা পড়ে না, তাহলে সেক্ষেত্রে বিক্রেতার দায়িত্ব অবশ্যই সেটা ক্রেতাকে অবহিত করা। সেটা না করলে সেক্ষেত্রে এই বিক্রয় ক্যাভেট এম্পটরের যে কনসেপ্টটা সেটা আসলে এখানে প্রযোজ্য হবে না। লাস্ট ওয়ান যেটা বলা হচ্ছে, যে ক্ষেত্রে বিক্রেতা প্রতারণা অথবা মিথ্যা বর্ণনার দ্বারা কোনো পণ্য বিক্রয় করে, অর্থাৎ বিক্রেতা যদি কোনো প্রতারণা করে অথবা মিথ্যা বর্ণনার মাধ্যমে যদি কোনো পণ্য বিক্রয় করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ক্যাভেট এম্পটরের যে পলিসি সেটা আসলে প্রযোজ্য হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল মূলত আমাদের এই লেকচারের কার্যক্রম। তো এর মাধ্যমে আমাদের আলোচনা আমরা শেষ করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা পুরো বিষয়গুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরেও যদি না বুঝো তাহলে তোমরা যথাযথভাবে আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ। অবশ্যই আমি চেষ্টা করব যে তোমাদের যে বিষয়গুলো এখনো অস্পষ্ট রয়েছে সেই বিষয়গুলো তোমাদেরকে আরো বেশি ক্লিয়ার করা, স্পষ্ট করা বা বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত আমাদের আজকের মূল বিষয়। সেটা আমরা এ পর্যায়ে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আলোচনা এ পর্যায়ে শেষ করলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায়, এবং আগামী লেকচারেও তোমরা এভাবে সহযোগিতা করবে সেই প্রত্যাশা রেখেই আমি আমার আজকের লেকচারের কার্যক্রম শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে উইথ মি।